শিক্ষক, সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত। শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন, বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম। বয়স 60 পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন। তবে শুধুমাত্র রিট নয়, অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন। প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, যাতে মক্কেলরা সুবিচার পান। এটাই তার চূড়ান্ত লক্ষ্য। বিশেষভাবে উল্লেখযোগ্য, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে। এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল। বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষকতা। তিনি দীর্ঘদিন ধরে শিলিগুড়ি তরাই তারাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের। যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না, তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না। আবার যারা সক্ষম, তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই, খাতা, পাঠ্যপুস্তক কেনায়। তার প্রয়াত স্ত্রী পূবালী সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন, দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন। তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা, দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন। স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে। অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি। এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক পাঠদান করে থাকেন। এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী। বিয়ের কিছুদিন পর মাত্র 21 দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাৎ তার স্ত্রী পূবালী সেনগুপ্তের মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন। সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে। দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন। আজ সেই 21 দিনের সন্তান ঋক্প্রতিম সেনগুপ্ত 32 বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে। কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি। দেশের প্রথম সারির ফিজিক্স গবেষক, অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়েছেন নিজের মেধা, প্রজ্ঞা এবং বিনয়ী জীবনধারার জন্য। বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্ত একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন। বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন। আজ তিনি একজন আদর্শ শিক্ষক, সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লববাবু ভারতের সংবিধান, নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন। তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই ব্যতিক্রমী মানুষটির জীবন চর্চা যে সত্যি অনুপ্রেরণামূলক। তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব। শিক্ষকতা, মানবিকতা, শিল্পপ্রেম এবং আইন চর্চা, এই সবকিছু মিলিয়ে তার জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক। তার জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে। আমার স্ত্রী যখন মারা গেল, আমি তো আমাদের পরিবার এবং আমরা ভালোবেসেই বিয়ে করেছি। এবারে অত অল্প বয়সে একজন মেয়ে, সে আমাকে বলতো যে তুমি অনেক টাকা পয়সা দাও, রাজনীতি করো, তো করো। কিন্তু আমি তো শুনেছিলাম যে আমাকে অনেকে বলেছিল আত্মীয়রা, একে তো টিচার, খুব ভালো পড়ায়, অনেক প্রাইভেট স্টুডেন্ট পড়ায়, আবার রাজনীতি করে, অনেক টাকা রোজগার করে। তা আমি তো দেখছি তুমি উল্টো টাকা দাও, তা আমাকে কিছু ব্যবস্থা করে দাও, আমি এই যে ছেলে পেলে আছে যাদেরকে, গরিব যারা, ওদেরকে একটু বই টই দেবো। ও তখন কলেজে পড়তো আমার বিয়ের পরেও, যে আমার কলেজেও আছে। তা আমি ওকে দিয়েছি। এবারে যখন এত তাড়াতাড়ি ও মারা গেল, সেটাও আমার একটা প্রেরণা। তখন তো তোমরা জানো যে আমি যে সংস্থা পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা শুরু করেছিলাম, তো সেই সংস্থা দীর্ঘদিন ধরে আমাদের যে বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা কেন হতো? ও বসে বসেই যে দেখতে পাচ্ছ এখন অব্দি বেশ কিছু আঁকা ছবি আঁকতো নিজের থেকে, কেউ শেখায়নি ওকে। তো ফির এটা মনে হচ্ছিল যে ওকে স্মরণ করা যাবে। আবার এই যে বইপত্র দিতে চাইতো, সেই বইপত্র তাহলে পুয়ার মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে বই, খাতা, ব্যাগ এগুলো আমরা দিতে পারি। এইটা তো অনেক
কম বয়সের হলেও অনেক অল্প দিনের আমার সাথে সম্পর্ক হলেও ওটাও একটা প্রেরণা আমার। এবং এখনো আমি মনে করি যে বিদ্যালয়ে চাকরি করেছি, অনেককে অর্থের বিনিময়ে প্রাইভেটে পড়িয়েছি যাদের ক্ষমতা আছে, অনেককে আমি সবাই জানেন যে মানে অর্থ না নিয়ে পড়িয়েছি। তো কিন্তু আমি একটা জানি, আমি কিন্তু আইনজীবী হিসেবেও যাদের আর্থিক ক্ষমতা দুর্বল তাদেরকে আমি আইনি সাহায্য দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছি। পারবো, আমার টিমকে নিয়ে আমি পারবো, যতটা করা যায়। সবাইকে তো পারবো না, পারবো। আবার যাদের আর্থিক ক্ষমতা ভালো, এই যে বইপত্র কেনা থেকে শুরু করে সবকিছু আজকে তাদের ইয়েতে হচ্ছে। তো এখানেও একটা প্রেরণা আছে। ওই পুবালি মারা যাবার পরে আপনারা জানেন যে মামলা হয়েছিল নার্সিংহোমের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে। সেখানে আমি 21 বছর লড়াই করেছিলাম এবং সেখানে জয়লাভ করেছিলাম। তো এটাও ওই ঘটনা আমাকে প্রেরণা দিয়েছে যে আমি যদি লেগে থাকি, লড়াই করি, তাহলে আমি এখন করছি। তো এই যে 4 বছর 5 বছর ধরে পেনশন পাইনি, গ্র্যাচুইটি পাইনি, কিছু পাইনি, সেই অর্ডার তো আমি লড়াই করে নিয়ে আসছি। অনেকে অধৈর্য হয়ে যায় ওনারা যে স্যার আমি আর বেঁচে থাকবো না ইত্যাদি। হ্যাঁ, আমি যদি না থাকি আমার স্বামী যেন পায় বা ছেলে মেয়ে, তার আগেই পেয়ে গেছে। তো এটাও একটা প্রেরণা। জীবনের কঠিন সময় আপনি কিভাবে নিজেকে দৃঢ় রেখেছেন? কঠিন সময় তো আসতেই থাকে। যখন লোকে মনে করে বাইরে থেকে আমার বোধহয় খুব সুসময় যাচ্ছে, হাস্যোজ্জ্বল সময়, অনেকে তো জানেই না যে ভিতরে তোলপাড় চলছে। একটা ছোটখাটো ঘটনাও, সেটা পারিবারিকও হতে পারে, একদম পারিপার্শ্বিকও হতে পারে, আপনাকে নাড়িয়ে দিয়ে যেতে পারে, যেটা আপনি এক্সপেক্ট করেন না। আপনি সাংবাদিকতা করে কোনো নেতিবাচক খবর আপনি পার্কুলেট করেননি, আপনি প্রচার করেননি, সম্প্রচার করেননি। কিন্তু কেউ বলে বসলো, আরে বাপি ঘোষ সাংবাদিক তো, ওই যে খবরের ঘন্টা, ওরা তো এগুলো করে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত কথা বলল। আমি কি, আমাকে অনেকে বলেছে যে আপনি এই যে লড়াই করলেন, দিদিমণি কেউ বলতো, কেউ বোন বলতো, কেউ মানে আমার বৌদি বলতো, তা আপনি যে লড়াই করলেন ওনার অনুপস্থিত। আমি বলি, কে অনুপস্থিত? আমার সাথে আছে তো, না হলে আমি লড়াইটা করতে পারতাম না। বহু ছাত্রী আমি পড়িয়েছি, তোমরা জানো, তারা এখনো আমাকে পিতৃতুল্য মনে করে। এই যে আমি গেছি হাইকোর্টে, কত বাচ্চা বাচ্চা মেয়ে উঠে আসছে, এমন বলা যাবে না যে কারোর সাথে আমার মানে একদম মানে একেবারে পিতা কন্যার সম্পর্ক নেই। এমন মেয়ে জলপাইগুড়িতে থাকে, সে তার বিয়েতে আমাকে যেতে হবে, ঠিক আছে? এমনকি নন বেঙ্গলি, আপনি যদি না আসেন, বাবা মা আমার পাশ থেকে ফোন করে বলে দিচ্ছে, স্যার আপনি আসবেন কিন্তু, কেননা আমাকে তো ছুটে আসতে হয় রাত্রিবেলায়। পুবালির মা এখনো তো আছেন, আর যতই যারা করুক, আমাকে তো ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়। তো আমার এই যে মেয়েরা, তারা আমাকে পিতৃতুল্য মনে করে। এর বাইরে কি একজন এরকম থাকতে পারে না? হয়তো নিজের গণ্ডির মধ্যে কেউ থাকতে পারে যে আমার সম্পর্কে তার মূল্যায়ন ঠিক না হতে পারে, ভুল হতে পারে। তবে বাপি, একটা কথা বলে দিচ্ছি তোমাকে, তোমার মনের ভিতরে অনেক শক্তি থাকতে হবে। লড়াইটা নিজের সাথে, যেমন আমার আত্মীয় স্বজনরা, বোনরা এরকম বলে যে মানে ওরা আমাকে ভগবান মনে করে। তা আমি বলি যে ওদের কাছে আমি ভগবান হতে পারি, কিন্তু সবসময় মনে করবি না যে সব মানুষ আমাকে তোরা যেভাবে দেখছিস সেভাবেই দেখবে। আর তুমি সাংবাদিক হিসেবে সম্পূর্ণভাবে পজিটিভ দিককে স্প্রেড করার পরেও যাদের জন্য করেছো, পরবর্তী পর্যায়ে তারা কোনো একটা ক্ষমতায় সে সুযোগে এসে তোমার সেই মূল্যায়ন নাও করতে পারে। আমি ভালো কাজ করেছি বলে যার জন্য ভালো কাজ করেছে সে আমার জন্য ভালো কাজ করবে, এই ভাবনা নিয়ে যদি বসে থাকা যায়, তাহলে তো আমি এতদিন বেঁচেই থাকতাম না ভাবি। আমি তোমাকে বলতে পারতাম না যে তুমি আজকে এসে খবরটা দিয়ে দিলে, আমিও দেখলাম যে মরণোত্তর দেহদান সব অঙ্গ প্রত্যঙ্গ
আমি মজা করে বলি আমার চোখ দুটো খুব একটা খারাপ ছিল না, চশমা পরে নষ্ট হয়ে গেছে। তো চোখ যদি দিতে পারি, কর্নিয়া যদি দিতে পারি, আমার দেহটা যদি নিয়ে এক্সপেরিমেন্ট করে, তাহলে আমি খুব খুশি হব। তাহলে এই জায়গা থাকতেই পারতাম না, ঠিক কিনা? সেই জন্য আমাকে মনে রাখতে হবে, এটাই আমার প্রত্যেকটা মানুষকে এই কাজটা করতে হবে।